আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, শুভেচ্ছা নেবেন। আমি শাহিদ স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজার আরও একটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ক্লাসে। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যে টপিক থেকে প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষায় বিসিএস সহ প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং এটার সদস্য কত এবং সদর দপ্তর ইত্যাদি সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। তো আমরা আজকে এই সুন্দর এবং চমৎকার এই টপিকটা নিয়ে অল্প সময়ের মধ্যে একটা ক্লাস করব এবং আশা করি এই ক্লাস করার মাধ্যমে এই টপিক থেকে, এই প্রতিষ্ঠান থেকে, এই জোট থেকে আপনার সকল ধরনের জানার আকাঙ্ক্ষা নিবারিত হবে এবং পরীক্ষায় সফলভাবে এখান থেকে সঠিক উত্তর করতে আপনি সক্ষম হবেন। তো দেখেন, আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন ব্রিক্সের এই লেখাটা আমরা 5টা দেশের পতাকার আলোকে দেখতে পাচ্ছি। ব্রিক্স, এই পতাকাগুলো আপনারা হয়তো অনেকেই চিনেন বা চিনে থাকবেন। যেমন বি, এটা ব্রাজিলের পতাকা আমরা দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু রাশিয়ার পতাকা। আই, এর মাঝখানে আমরা ইন্ডিয়ার পতাকার মাঝখানের অংশ দেখতে পাচ্ছি। সি, চায়নার পতাকার রং এবং পতাকা। এবং এস, এটা হচ্ছে সাউথ আফ্রিকার পতাকা। তার মানে বুঝতেই পারছেন যে ব্রিক্স এই প্রতিষ্ঠানটা, এই সংগঠনটা এই দেশগুলো নিয়ে গঠিত এবং এই দেশগুলোর নামের প্রথম অক্ষর নিয়েই এই নামটা আসলে তৈরি হয়েছে। তাহলে ব্রিক্স মূলত একটি অর্থনৈতিক জোট। পৃথিবীতে যে কয়েকটি শক্তিশালী অর্থনৈতিক জোট আছে, যেমন ইইউ, এটা কিন্তু একই সাথে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট এবং বলা হয় যে ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক জোট। এছাড়া ডাব্লিউটিও, এটা একটা বাণিজ্যিক ও অর্থনৈতিক জোট। এরকম ব্রিক্স মানে ওই জোটগুলো বেশ আগে তৈরি হয়েছে, বাট ব্রিক্স সাম্প্রতিককালে বেশ কিছুদিন আগে কিন্তু অন্যদের চেয়ে নতুন এই সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক জোট এবং এই ব্রিক্স থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে নানা ধরনের প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা আজকে ব্রিক্স সম্পর্কে A to Z জানবো, যেগুলো অবশ্যই জেনে পরীক্ষার হলে যাওয়া উচিত। ব্রিক্স এর পূর্ণরূপ আগেই আমি বললাম যে মূলত যে 5টি দেশ মিলে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল তাদের নামের প্রথম অক্ষর নিয়েই ব্রিক্স এটা তৈরি হয়েছে। তো ব্রিক্স এই সংগঠনটি 2008 সালের 16ই মে প্রতিষ্ঠিত হয়। তো এই 2008 সালের 16ই মে কারা প্রতিষ্ঠা করেন? ব্রিক্স প্রতিষ্ঠার পটভূমিটা একটু বলবো, তার আগে আরেকবার নামটা একটু আমরা জেনে নিই। ব্রিক্স এর পূর্ণরূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। এই 5টি দেশের প্রথম অক্ষর নিয়ে গঠিত একটি শব্দ। এবার এটা কি ধরনের সংগঠন এইটা তাহলে আমরা একটু জেনে নেব। এটা কি ধরনের সংগঠন? এটা একটা অর্থনৈতিক সংগঠন। আপনাকে প্রথম প্রশ্ন করতে পারে ব্রিক্স কি ধরনের সংগঠন, অথবা নিচের কোনটি একটি অর্থনৈতিক সংগঠন, এরকম করে যদি প্রশ্ন দেয় তাহলে ব্রিক্স থাকবে, সাথে সাথে ন্যাটো, ওয়ারশো, এরকম যেগুলো অর্থনৈতিক নয়, সামরিক বা পরিবেশবাদী বা সামাজিক বা রাজনৈতিক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্বে যে সংস্থা, সংগঠন, জোটগুলো আছে এগুলো কিন্তু কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত। যেমন এটা বলছে অর্থনৈতিক সংগঠন, ঠিক একইভাবে ডাব্লিউটিও, ইইউ এগুলো কিন্তু অর্থনৈতিক সংগঠন। আবার পরিবেশবাদী কিছু সংগঠন আছে, স্বেচ্ছাসেবী কিছু সংগঠন আছে, যেমন স্কাউট, লায়ন্স ক্লাব, তারপরে হচ্ছে যে এই যে রেড ক্রিসেন্ট, রেড ক্রস, এগুলো কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন। এভাবে আরও সামরিক সংগঠন আছে, যেমন ন্যাটো, এটা কিন্তু একটা সামরিক সংগঠন, এটা নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি। তো এই ব্রিক্সটা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ একটি অর্থনৈতিক সংগঠন। এই সংগঠনটি কখন প্রতিষ্ঠিত হয়?
2000 সালের ঘটনা। জিম অনিল নামক একজন অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে জিম অনিল বা অনিল, তিনি একজন অর্থনীতিবিদ। তিনি 2000 সালে বা 2001 সালের দিকে একটা কথা বলেন যে আগামী বিশ্ব নিয়ন্ত্রণ করবে এই 5টা দেশ। তিনি 5টা দেশের নাম বলেন, মোটামুটি 4টা দেশের নাম বলেন, যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, এই দেশগুলো ভবিষ্যতে বিশ্বের অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক দেশে পরিণত হবে। এবং তার এই গবেষণা, তার এই রিপোর্ট, তার এই কথার ভিত্তিতেই এই দেশগুলো চিন্তা করে যে আমরা সত্যি সত্যিই কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছি না যেন আমরা একসময় বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারি। এরই ভিত্তিতে 2001 সালের পরে মোটামুটি 2006-07 এই সময়গুলোতে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, যারা মন্ত্রী পর্যায়ে আছেন যে লোকজন, তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা। এবং ফাইনালি 2008 সালের 16 মে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স এর যাত্রা শুরু হয়। তো এরপরে 2009 সালের ঘটনা, 8 সালে এর যাত্রা শুরু হলেও 2009 সালে মস্কোতে, রাশিয়ার মস্কোতে প্রথম সম্মেলন হয়। তাহলে প্রথম সম্মেলন কখন হয়? প্রথম সম্মেলন হয় 2009 সালে। কোথায় হয়? মস্কোতে। মস্কো, রাশিয়া। রাশিয়ার মস্কোতে 2009 সালে ব্রিক্সের প্রথম সম্মেলন হয়, যেখানে এই দেশগুলোর যারা প্রধান প্রেসিডেন্ট তারা যোগ দেন এবং ব্রিক্স আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। এইবার দেখেন এখান থেকে যে প্রশ্নটা হবে, ব্রিক্সের পূর্ণরূপটা অবশ্যই আপনাকে জানতে হবে। ব্রিক্সের কি ধরনের সংগঠন, অর্থনৈতিক সংগঠন, এটা জানলেন। ব্রিক্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 2008 সালে। তারিখটা আসবে না, সালটা আসবে। আর ব্রিক্স কত সালে প্রথম সম্মেলন হয় ব্রিক্সের এবং কোথায় হয়, কখন এবং কোথায় হয়? 2009 সালে রাশিয়ার মস্কোতে। এটা হচ্ছে প্রথম সম্মেলন। এরপরে ব্রিক্স আসলে ফাইনালি যাত্রা শুরু করে। বর্তমানে ব্রিক্সের সদস্য এইটা নিয়ে আপনি একটু বিভ্রান্ত হবেন, কারণ বিভিন্ন বইয়ে, বিভিন্ন ওয়েবসাইটে ব্রিক্সের সদস্য নিয়ে বিভিন্ন ধরনের তথ্য আছে। কোথাও আপনি পাবেন ব্রিক্সের সদস্য 10টি, আবার কোথাও পাবেন ব্রিক্সের সদস্য 11টি। তাহলে আসলেই এর সমাধান কি? আমি একেবারে ব্রিক্সের নিজস্ব যেটা ওয়েবসাইট ব্রিক্স, সেখান থেকে এই সদস্য রাষ্ট্রগুলোর নাম এক জায়গা করেছি এবং এটাই সর্বোচ্চ সঠিক তথ্য। তাহলে ব্রিক্স যাত্রা শুরু করেছিল এই 5টি দেশ নিয়ে। আমরা একটু মার্কিং করব, তাহলে বুঝতে পারবো দেশ কয়টি। এটা হচ্ছে 1, তাহলে 2 রাশিয়া, 3 হচ্ছে ইন্ডিয়া, 4 হচ্ছে চায়না, 5 হচ্ছে সাউথ আফ্রিকা। এখানে আপনাকে জিজ্ঞেস করবে ব্রিক্স এর প্রতিষ্ঠাকালীন বা ব্রিক্স যাত্রা শুরু করেছিল কয়টি সদস্য নিয়ে। যদিও সাউথ আফ্রিকা কিছুদিন পরে এই ব্রিক্সের সঙ্গে যুক্ত হয়। একেবারেই মূল সদস্য হচ্ছে এই 4 জন, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না। এই 4 জন হচ্ছে একেবারেই ফাউন্ডার। আর সাউথ আফ্রিকা কিছুদিন পরে তাদের সঙ্গে যোগ দেয়। যেমনিভাবে আমরা জাতিসংঘ প্রতিষ্ঠার সময় দেখেছি যে 50টি রাষ্ট্র মিলে জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, বাট জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার আগেই 51তম দেশ হিসেবে পোল্যান্ড কিন্তু সেখানে যুক্ত হয়েছিল। ঠিক একইভাবে ব্রিক্সের সঙ্গেও কিছুদিন পরে সাউথ আফ্রিকা যোগ দেয়। এরপরে 2023 সালে এই দেশগুলো যোগ দেয়। তাহলে এ পাশে আমরা পেয়েছি 5টা, এপাশে মিশর হচ্ছে 6, ইথিওপিয়া 7, ইন্দোনেশিয়া 8, সৌদি আরব 9, ইরান 10 এবং সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত 11 নম্বর সদস্য। একেবারেই সর্বশেষে যোগ দিয়েছে ব্রিক্সে সৌদি আরব 11তম দেশ হিসেবে। তাহলে আমরা ব্রিক্সের মোট সদস্য কতটি পাচ্ছি? 11টি দেশ। ব্রিক্স এই তথ্যটা কিন্তু পরিবর্তনশীল। এই তথ্যটা কি? পরিবর্তনশীল। মানে ব্রিক্স যদি আবার নতুন সদস্য গ্রহণ করে তাহলে কিন্তু এর সদস্য আবার চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এ পর্যন্ত 2025 সালের আজকে 6 অক্টোবর, এই 6 অক্টোবর পর্যন্ত ব্রিক্সের সদস্য হচ্ছে 11টি দেশ।
আপনি যে কাজটা করতে হবে আপনাকে, এই 5টা দেশের নাম তো নাম দিয়েই মনে রাখবেন, কোনো সমস্যা নেই, যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, বাট এই দেশগুলোর নামও একটু আপনাকে মনে রাখতে হবে, কারণ এইভাবে যদি প্রশ্ন হয় নিচের কোনটি ব্রিক্সের সদস্য অথবা কোনটি সদস্য নয়, তাহলেও কিন্তু এই দেশগুলোর নাম লাগবে। ঠিক আছে, এই দেশগুলো একটু মুখস্থ করে নিতে হবে। এরপরে আমরা দেখলাম ব্রিক্সের প্রতিষ্ঠার পটভূমি, প্রথম সম্মেলন, তারপরে সদস্য। এরপরে আমরা দেখব যে ব্রিক্সের লক্ষ্য উদ্দেশ্য কি, কেন ব্রিক্স প্রতিষ্ঠিত হলো, কেন এটার জন্ম হলো, সেই জিনিসটা আমরা একটু দেখে রাখবো। দেখেন, ব্রিক্সের লক্ষ্য উদ্দেশ্য একেবারে এক কথায় আমি পরে বলবো, তবে ইলাবোরেটলি একটু বলি। প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। এটা একটা সাধারণ লক্ষ্য। বিশ্বব্যাপী, যেহেতু এটা একটা আর্থিক সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান, সো তাদের একটা লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী আর্থিক একটা সহযোগিতা করা। এই আর্থিক সহযোগিতার সাথে তারা কিছু সামাজিক ও রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে, এটা তাদের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয়ত, আন্তর্জাতিক শাসন ব্যবস্থায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর প্রভাব বৃদ্ধি করা। দক্ষিণের দেশ মানে, দেখেন আমরা বর্তমানে যেটা দেখছি, আমাদের সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সব কিছু নিয়ন্ত্রণ করে পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশ মানে এশিয়া মহাদেশ থেকে পশ্চিমে ইউরোপ এবং আমেরিকার যে দেশ, মানে আমেরিকা আর ইউরোপ মহাদেশের কিছু দেশ, যেমন ব্রিটেন, ফ্রান্স, তারপরে হচ্ছে রাশিয়া নিজেও আছে এর মধ্যে। তো রাশিয়া একেবারেই পশ্চিম ইউরোপের তো দেশ নয়, পূর্ব ইউরোপের দেশ। তো যাই হোক, এই যে বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, একেবারে প্রধানত টু দ্য পয়েন্ট বললে আমেরিকার প্রভাব বলয় থেকে বের হয়ে পৃথিবীর দক্ষিণ অঞ্চলে, অর্থাৎ এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে তো পৃথিবীর দক্ষিণ অঞ্চল, দক্ষিণ অঞ্চলের যে দেশ রাশিয়া তার মধ্যে পড়ে। হ্যাঁ, রাশিয়া কিন্তু একই সাথে ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তাহলে রাশিয়া, চীন, এই অঞ্চলগুলোর প্রভাব ভারত বৃদ্ধি করা, এটা একটা উদ্দেশ্য ছিল। মার্কিন ডলারের আধিপত্য কমাতে বিশ্বে মানে বিকল্প আন্তর্জাতিক মুদ্রা প্রবর্তন করা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা, এটা মূলত প্রধান উদ্দেশ্য। দেখেন, বিশ্বে এখন পর্যন্ত বাণিজ্য, লেনদেন, অর্থনীতি পরিচালিত হয় ডলারের ভিত্তিতে, তাই না? পৃথিবীর যে দেশ মানে আমদানি বা রপ্তানি যা করে তার সিংহভাগ, মোটামুটি 50%-এরও বেশি হয় ডলার দিয়ে বা তারও বেশি। হ্যাঁ, তো ডলারের এই যে আধিপত্য, এই ডলারের আধিপত্য কমিয়ে বিকল্প কোনো মুদ্রা তৈরি করা যায় কিনা, যা ডলার না হলেও চলবে, এরকম মুদ্রা আবিষ্কার করা বা মুদ্রা ব্যবস্থা প্রচলন করা তাদের অন্যতম একটা উদ্দেশ্য। তো ডলারের আধিপত্য কমানো মানে আমেরিকার আধিপত্য কমানো। ঠিক আছে, দেখেন, মার্কিন ডলার পৃথিবীর, আমি বললাম যে অধিকাংশ ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সব কিছু, কারেন্সি, রেভিনিউ, হ্যাঁ, রিজার্ভ, এই সবগুলো, কি বলে, কারেন্সি না, রেভিনিউ, রিজার্ভ, এই সবগুলো ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা মার্কিন ডলারের উপরে। এইবার মার্কিন ডলারের বিপরীতে যদি কোনো এমন মুদ্রা তৈরি করা যায়, এমন কোনো মুদ্রা ব্যবস্থা যদি নিয়ে আসা যায় যা ডলারের বিপরীতে কাজ করবে, তাহলে একইভাবে কি হবে, মানে ডলারের মান কমানোর সাথে সাথে বিশ্বে আমেরিকার যে আধিপত্য, সব জায়গায় আমেরিকার যে প্রভাব, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করা বা হ্রাস করা সম্ভব হবে। এই জন্যে ব্রিক্সের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ডলারের বিপরীতে নতুন কোনো মুদ্রা ব্যবস্থা চালু করা। এরপর আমরা দেখি তাদের আর কি উদ্দেশ্য আছে। IMF এর বিকল্প একটা গোষ্ঠী হিসেবে আরেকটা সংগঠন প্রতিষ্ঠা করা বা IMF কে মোকাবিলা করা, অথবা আপনি এইভাবে ধরতে পারেন যে IMF কে পাশ কাটিয়ে বিশ্ব অর্থনীতি পরিচালনা করা। আপনি এই যে এর আগে বললাম ডলারের আধিপত্য হ্রাস করা, IMF মানুষকে লোন দেয়, মানুষকে না, দেশগুলোকে লোন দেয়। তো এই লোনগুলো কিসের মাধ্যমে দেয়, কোন কারেন্সিতে দেয়? ডলার দিয়ে দেয়। এবার এই ডলারের আধিপত্য যদি কমাতে চায় বা আমেরিকার আধিপত্য যদি কমাতে চায় অথবা IMF এর আধিপত্য যদি কমাতে চায়, তাহলে এই মূল বিষয় হচ্ছে ডলারের বিপরীত কোনো মুদ্রা তৈরি করা। এই একটা পয়েন্টই অনেকগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। আরেকটা হচ্ছে বহুমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এটাও আসলে ওইটাই, মানে ডলারের বিপরীতে
ডলার দিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে মানে কি একমুখী ব্যবসা বাণিজ্য চলছে, একমুখী ডিপেন্ডেন্সি চলছে। ডলারের বিপরীতে যদি কোনো বিকল্প ব্যবস্থা তৈরি করা যায় তাহলে পৃথিবীতে বহুমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। আরেকটা তাদের উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী মানে সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মানে বাণিজ্যিক সম্পর্ক এবং বিনিয়োগ নিশ্চিত করা। মানে যারা এই ব্রিক্সের সদস্য হবে তাদের নিজেদের মধ্যে খুব ভালো একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব আমরা, এবং মানে একটা কি হবে বিনিয়োগ অনেক অনেক বেশি বিনিয়োগ করব। যেমন চীন, বিশ্বের কারখানা বলা হয় চীনকে, এবার চীনে যদি অনেক বেশি বিনিয়োগ আসে এবং এই বিনিয়োগটা ভারত মনে করেন চীনে করবে, রাশিয়া চীনে করবে, রাশিয়া ভারতে করবে, ভারত রাশিয়াতে করবে, অর্থাৎ এই যে 5টা সদস্য এবং বর্তমানে 11টা সদস্য, এই 11 জন সদস্য নিজেদের মধ্যে সবচেয়ে ভালো বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে এবং কি করবে সবচেয়ে বেশি বিনিয়োগ করবে। এটা একটা তাদের উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষা করা। উন্নয়ন দুই ধরনের আসে, একটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি চর্চিত যে কথাটা টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন মানেটা কি আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন আপনি একটা বাড়ি তৈরি করবেন, আপনি একটা বাসা তৈরি করবেন, তো একজন মানুষ সাধারণত জীবনের সকল সঞ্চয় দিয়ে একটি বাড়ি তৈরি করতে পারে আমাদের বাংলাদেশের একেবারে কমন যে জনতা তাদের প্রেক্ষিতে। তো আপনি আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে সারা জীবনের অর্জন দিয়ে একটা বাড়ি তৈরি করবেন। এবার আপনি কি এমন চিন্তা করবেন যে আমার বয়স এখন 60 বছর, আমার বয়স 70 বছর, সো আমি একটা যেন তেন রকমের বাড়ি তৈরি করি যেন আমি মারা যাওয়ার পরপরই এই বাড়িটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপরে যা হবে হবে, আমার আর দেখার নাই, আমার বংশধররা কেমনে থাকবে সেটা আমি আর দেখতে চাই না। আসলে কি এটা উদ্দেশ্য থাকে, নাকি উদ্দেশ্য থাকে এরকম যে আমার সকল সঞ্চয় দিয়ে আমি এমন একটা বাড়ি তৈরি করব মজবুত করে, যেটা দিয়ে আমার বংশধররা অনেক দিন পর্যন্ত নিরাপদে বসবাস করতে পারবে। এই যে আপনার চিন্তা যে আমি মজবুত দীর্ঘস্থায়ী একটা বাড়ি তৈরি করব আমার পরবর্তী প্রজন্মের জন্য, এটাই হচ্ছে টেকসই উন্নয়ন। তো বিশ্বে উন্নয়ন কাজ অনেক হয়, আমরা দেখি রাস্তাঘাট হয়, আমরা বাংলাদেশে বিশেষ করে দেখি যে প্রচুর ব্যয় করে রাস্তা তৈরি হচ্ছে এবং রাস্তা তৈরিকারী যারা প্রতিষ্ঠান তারা এই মাথা থেকে রাস্তার ওই মাথায় না পৌঁছাতেই রাস্তায় আবার ভাঙন শুরু হচ্ছে। তার মানে কি একেবারে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, এটা কিন্তু টেকসই উন্নয়ন নয়। তাহলে বিশ্ব এখন এগোচ্ছে টেকসই উন্নয়নের দিকে, তাই ব্রিক্সেরও অন্যতম একটা লক্ষ্য হচ্ছে বিশ্বে টেকসই উন্নয়ন করা। কেমনে টেকসই উন্নয়ন করবে সেখানে একটু পরে যাব। আর আরেকটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। স্থিতিশীলতা রক্ষা মানে ওই যে আবার ডলারে ফিরে যেতে হবে। আমেরিকার ডলার আমেরিকা যেমন ইচ্ছা তেমন ভাবে নাচায়, আর সারা বিশ্ব এই ডলারের সাথে আমেরিকার সাথে তেমনি ভাবে নাচতে বাধ্য হয়। এর মাধ্যমে কখনো অর্থনৈতিক মন্দা দেখা দেয়, কখনো বাজারে চরম দ্রব্যমূল্য দেখা দেয়, কখনো মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই সব কিছুর পিছনে অন্যতম কারণ হচ্ছে এই একমুখী অর্থনৈতিক ব্যবস্থা এবং ডলার কেন্দ্রিক বিশ্ব বাণিজ্য বা বিশ্ব অর্থনীতি ব্যবস্থা। তো ডলারের বিপরীতে আবারও একই কথা আসছে, যদি কোনো বিকল্প ব্যবস্থা তৈরি করা যায় তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা যায়। ধরে নেন যে আমি একটা খাবারের দোকান দিলাম, একটা বিশাল একটা জায়গায় একটা খাবারের দোকান দিলাম এবং আমি একমাত্র খাবারের দোকানদার, ওই এলাকায় আমার ছাড়া আর কোনো খাবারের দোকান নেই। এবার যারা আমার ভোক্তা আছেন, কাস্টমার আছেন, তারা কি করবেন? তারা অবশ্যই আমার কাছ থেকেই খাবার কিনে খেতে বাধ্য হবেন এবং আমি ইচ্ছা মতো খাবারের কোয়ালিটি মেনটেন করব। আমি চাইলে তাদেরকে ভালো খাবারও দিতে পারি, খারাপ খাবারও দিতে পারি, আমি চাইলে তাদের খারাপ খাবার দিয়ে বেশি দামও নিতে পারি। এইটাকে অস্থিতিশীল বলা হয়, এটা কিন্তু স্থিতিশীলতা রক্ষা নয়। এবার আমার যদি একজন কম্পিটিটর ওই সেম প্লেসে চলে আসে তাহলে আমি কিন্তু সচেতন হব, আমার প্রোডাক্টের কোয়ালিটি বাড়াবো, আমার মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে সেই দামটা সেভাবেই নির্ধারণ করার চেষ্টা করব। তার মাধ্যমে অর্থনৈতিক একটা স্থিতিশীলতা তৈরি হবে। তো ব্রিক্সও ঠিক এই উদ্দেশ্যেই নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এগোচ্ছে। এবার আমরা দেখব ব্রিক্সের লক্ষ্য উদ্দেশ্য তো দেখলাম, এরপরে আমরা দেখে নিব এই লক্ষ্য উদ্দেশ্য
বাস্তবায়নে ব্রিক্স আসলে কি পদক্ষেপ নিয়েছে। ব্রিক্স এতক্ষণ যে লক্ষ্যগুলোর কথা বললাম সেটা বাস্তবায়নে খুব বড় একটা পদক্ষেপ গ্রহণ করেছিল 2015 সালে। 2015 সালে তারা একটা ব্যাংক প্রতিষ্ঠা করে যার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। কি ব্যাংক? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যাকে সংক্ষেপে বলা হচ্ছে এনডিবি। এটার অপর নাম কি? এটার অন্য নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক। মানে ব্রিক্সের প্রতিষ্ঠিত যে ব্যাংক তার নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক। এই ব্রিক্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে এবং এর সদর দপ্তর সাংহাই, চীনের সাংহাই। প্রসঙ্গত একটা কথা বলি, ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই। দেখেন, পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে ব্রিক্সের সদর দপ্তর কোথায়। তো ব্রিক্সের সদর দপ্তর কোথায় এই প্রশ্নটা যদি করা হয় তাহলে অপশনে যাই থাকুক না কেন একটা অপশন থাকার কথা কোনোটাই নয়, অথবা সদর দপ্তর নেই এরকম একটা অপশন থাকা উচিত। তো এইটা যদি না থাকে, একটা পরীক্ষায় বিগত বছর অ্যাডমিশন টেস্টে এরকম একটা প্রশ্ন এসেছিল কোন একটা ইউনিভার্সিটিতে যে ব্রিক্সের সদর দপ্তর কোথায়। অপশনে জেনেভা, ওয়াশিংটন ডিসি, ফ্রান্স বা প্যারিস এরকম অপশন ছিল, আর সাথে এই সাংহাই এই অপশনটাও ছিল। এইবার যেহেতু সঠিক উত্তর নেই তাহলে আপনি কি করবেন? চাইলে এই প্রশ্নটা স্কিপ করতে পারেন, অথবা যদি দিতে চান তাহলে সাংহাই অ্যান্সার করতে পারেন, যদিও এটা সঠিক উত্তর নয় কারণ ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। বাট ব্রিক্সের পেটের মধ্যে জন্ম নেওয়া একটা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংক, সেইটার সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাই। তার মানে ব্রিক্সের একটা বড় কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে এই চীনের সাংহাই থেকে। এই জন্যে পারতপক্ষে মানে নিদান পক্ষে নাই সঠিক উত্তর, আপনি সাংহাই অ্যান্সার করতে পারেন। কোন ক্ষেত্রে? ব্রিক্সের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর নেই, আছে সাংহাই চীন, সেক্ষেত্রে। আর যদি থাকে সদর দপ্তর নেই বা কোনোটাই নয়, ধরেন সাংহাই অপশনে আছে এবং আরেকটা অপশন আছে কোনোটাই নয়, তাহলে কোনোটাই নয় এটাই অ্যান্সার করবেন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর যদি বলে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়, তাহলে নির্দ্বিধায় চীনের সাংহাইতে অ্যান্সার করে দিবেন। এবার নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এর সদস্য কত? ব্রিক্স আর ব্রিক্স ব্যাংকের সদস্য একই রকম নয়। আমরা এইখানে কয়েকটা দেশের পতাকা দেখতে পাচ্ছি, দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9টি দেশের পতাকা দেখতে পাচ্ছি। আর এই পাশে যে পতাকাটা এটা মানে এনডিবিরই নিজস্ব একটা পতাকা। তার মানে এই 9 জন হচ্ছে এনডিবি বা মানে ব্রিক্স ব্যাংকের সদস্য। খেয়াল করেন, ব্রিক্সের সদস্য 11 জন, কিন্তু ব্রিক্স ব্যাংক যেটা সেটার সদস্য কিন্তু ওই 11 জনই নয়। এখানে আমরা বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছি, বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য এখনো হয়নি, বাট বাংলাদেশ এই ব্রিক্স ব্যাংকের সদস্য। তো এই ব্রিক্স ব্যাংকের সদস্য নিয়ে আগে আমরা কনফিউশন দূর করব। এই যে আপনি এখানে বিভিন্ন দেশের পতাকার ছবি পাচ্ছেন, এইটা কিন্তু একেবারে ব্রিক্সের এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া একটা ছবি, এটা একটা স্ক্রিনশট, ঠিক আছে। তো ব্রিক্সের মানে ব্রিক্স ব্যাংকের বা এনডিবির সদস্য যারা, তাদের পতাকা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। কারা কারা? দেখেন 2015 সালে, আপনি হয়তো এটা অনেক ছোট লেখা দেখতে পাচ্ছেন না, 2015 সালের 3 জুলাই এই কয়েকটা দেশ, এরা কারা? এই যে যারা প্রতিষ্ঠাতা সদস্য, যে 5টা দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এই 5 জন প্রতিষ্ঠাতা দেশ 2015 সালের 3 জুলাই একই দিনে তারা ব্রিক্স ব্যাংকের সদস্য হয়। এবং মজার ব্যাপার হচ্ছে ব্রিক্স ব্যাংকের যে মানে রিজার্ভ, ব্রিক্স ব্যাংকের যে মানে টাকা, এখানে 5টা দেশের সমান কন্ট্রিবিউশন, ঠিক আছে। যারা ব্রিক্সের সদস্য, একটু কেয়ারফুলি শোনেন, ব্রিক্স আর ব্রিক্স ব্যাংকের সদস্য কিন্তু একই নয়। ব্রিক্স হচ্ছে মূল প্রতিষ্ঠান আর মাদার অর্গানাইজেশন হচ্ছে ব্রিক্স, আর ব্রিক্সেরই মানে একটা আলাদা সংগঠন হচ্ছে বা শাখা প্রতিষ্ঠান হচ্ছে ব্রিক্স ব্যাংক। এবার ব্রিক্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? ব্রিক্সের এই যে 5 জন সদস্য যারা প্রতিষ্ঠা করেছিল ব্রিক্সকে, তারা সমান সংখ্যক অর্থ দিয়ে ব্রিক্স ব্যাংক প্রতিষ্ঠা করেছে। ধরে নেন যে
এদের এই ব্রিক্স ব্যাংক বা এনডিবি এর মূলধন 100 টাকা, ধরে নিলাম এই এনডিবি এর মূলধন 100 টাকা। এইবার এই 100 টাকা সমান 5 ভাগ করে যা হয় সম্ভবত 20 টাকা করে, তাই না? 20 করে, তার মানে চায়না ওখানে 20 টাকা দিয়েছে, রাশিয়া 20 টাকা দিয়েছে, ইন্ডিয়া 20 টাকা দিয়েছে, এইভাবে মানে সমানভাবে সমান কন্ট্রিবিউশনের মাধ্যমে এই এনডিবি তৈরি হয়েছে। এইবার যারা এনডিবির সদস্য তারা চাইলে এখান থেকে ঋণ নিতে পারে, অথবা যারা এই এনডিবির সদস্য নয়, মানে ব্রিক্স ব্যাংক থেকে বা এনডিবি থেকে লোন নিতে হলে যে সদস্য হতে হবে এরকম কোনো শর্ত নেই। সদস্যরাও লোন নিতে পারবে, সদস্যর বাইরে থেকেও লোন নিতে পারবে। যারা ব্রিক্সের সদস্য নয় তারা চাইলে এই এনডিবির সদস্য পদের জন্য আবেদন করতে পারবে। এই জন্যই বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও ব্রিক্স ব্যাংকের সদস্য। এবার আমরা দেখি প্রতিষ্ঠাতা বাদে আর 4 জন কারা ব্রিক্স ব্যাংকের সদস্য। বাংলাদেশ 2021 সালের 16 সেপ্টেম্বর ব্রিক্স ব্যাংকের সদস্যপদ লাভ করেছে। ইউনাইটেড আরব আমিরাত মানে সংযুক্ত আরব আমিরাত এরা 2021 সালের 4 অক্টোবর সদস্যপদ পেয়েছে। আবার ইজিপ্ট বা মিশর এটা 2023 সালের 20 ফেব্রুয়ারি এরা ব্রিক্স ব্যাংকের সদস্যপদ পেয়েছে। এবং আলজেরিয়া 2025 সালের 19 মে, এই যে 25 সাল চলছে এবছরেরই 19 মে আলজেরিয়া ব্রিক্স ব্যাংকের সর্বশেষ মানে 9ম সদস্য। তার মানে এখানে কয়জন? 5 জন, 6, 7, 8, 9। তাহলে ব্রিক্স ব্যাংকের মোট মেম্বার হচ্ছে 9। আশা করি এই জায়গায় ভুল করবেন না, ব্রিক্সের সদস্য 11 আর ব্রিক্স ব্যাংক বা এনডিবি এর সদস্য 9, তার মধ্যে বাংলাদেশ। প্রশ্ন এভাবে করতে পারে, নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য না হয়েও ব্রিক্স ব্যাংকের সদস্য? উত্তর বাংলাদেশ। এই বাংলাদেশ ছাড়া আর যে দেশগুলোর নাম দেখতে পাচ্ছেন এরা সবাই ব্রিক্সের সদস্য। তো এইবার এনডিবি প্রতিষ্ঠিত হয়ে গেল, এনডিবির সদস্যপদ মানে আসলো। আপনাকে এখানে এই প্রশ্ন করতে পারে এনডিবির সর্বশেষ সদস্য কে? আলজেরিয়া। এভাবে কিন্তু প্রশ্ন হতেই পারে, অস্বাভাবিক নয়। এবার দেখেন এই এনডিবি কি করে, কোন ক্ষেত্রে লোন দেয়? এনডিবি মূলত মানে বাণিজ্যিক ক্ষেত্রে লোন দেয় এবং বিভিন্ন উন্নয়ন অবকাঠামো তৈরি করতে লোন দেয়। ওই যে একটু আগে বললাম যে ব্রিক্সের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে বিশ্বের টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা, বললাম না? একটা উদাহরণ দিলাম বাড়ি তৈরি করার। এইবার যারা পৃথিবীর উন্নয়নশীল দেশ, তৃতীয় বিশ্বের দেশ, থার্ড ওয়ার্ল্ডের দেশ আমাদের মতো, আমরা কিন্তু বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ, আমরা যদিও উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি কিছুদিনের মধ্যেই। তো এই টাইপের যে দেশগুলো যাদের অভাব অনটন আছে তারা এই এনডিবি থেকে, এতদিন আইএমএফ থেকে যে লোনটা নিত তারা এইবার এনডিবি থেকে এই লোনটা নিতে পারবে। ধরেন বাংলাদেশে একটা সেতু তৈরি করতে হবে, বাংলাদেশে একটা মানে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হবে, অথবা ধরেন কোনো রাস্তাঘাট তৈরি করতে হবে, কোনো সমুদ্র বন্দর, নদী বন্দর, বিমানবন্দর তৈরি করতে হবে। এগুলো কি? উন্নয়ন অবকাঠামো। উন্নয়ন অবকাঠামো কেমন এটা বুঝতে পারছেন? একটা রাস্তা যদি তৈরি করা হয় 8 লেনের, যে রাস্তা অনেক বেশি জ্যাম হয়, 2 লেনের একটা রাস্তা অনেক বেশি জ্যাম হয়, এখানে যদি 8 লেন বা 6 লেনের একটা রাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে ওই জ্যাম আর থাকবে না। জ্যাম না থাকলে কি হবে? অর্থনীতির গতি বাড়বে। মানুষ যখন দাঁড়িয়ে থাকবে এক জায়গায় তখন মানুষের ক্ষতি হবে, বিকজ টাইম ইজ মানি। আপনি যখন টাইমটা সেভ করবেন ওই সময় আপনি প্রডিউস করতে পারবেন, আপনি যেই সেক্টরে কাজ করেন প্রডিউস করতে পারবেন। তার মানে এই যে আপনার সময় বাঁচলো কার কারণে? ওই যে 6 লেনের রাস্তা হয়েছে তার কারণে। এই 6 লেনের রাস্তা করার টাকা বাংলাদেশের বা অন্য একটা দেশের নেই। এই দেশ চাইলে ব্রিক্স ব্যাংক থেকে এই লোনটা করতে পারে। ঠিক একইভাবে হাসপাতাল নির্মাণ বা কোনো বিদ্যুৎ প্রকল্প বা সমুদ্র বন্দর, বিমানবন্দর, নদী বন্দর ইত্যাদি উন্নয়ন অবকাঠামো বলতে যা বোঝায়, এই উন্নয়ন অবকাঠামো হচ্ছে ব্রিক্স ব্যাংকের লোন পাওয়ার ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে? তো এইভাবে ব্রিক্স ব্যাংক এবং এনডিবি বা ব্রিক্স বিশ্বে স্থিতিশীল বা টেকসই উন্নয়ন মানে সাধনের চেষ্টা করে যাচ্ছে। এইবার আমরা দেখব ব্রিক্স এর সম্ভাবনা। ব্রিক্স আসলে কতটা সফল হতে পারবে? ব্রিক্স অনেকগুলো উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলো। এইবার তাদের উদ্দেশ্যে ব্রিক্স এতদিন পর্যন্ত কি ধরনের সফলতা অর্জন করেছে এবং ভবিষ্যতে কিভাবে তারা কতটুকু সফলতা অর্জন করতে পারবে। তারা কি আদৌ ডলারের বিপরীতে কোনো মুদ্রা নিয়ে আসতে পারবে? মানুষ কি ডলারের বিপরীতে রাশিয়া,
চায়না, ইন্ডিয়া বা অন্য কোনো দেশের মুদ্রা বা আলাদা ধরনের কোনো মুদ্রা গ্রহণ করবে? এটা একটা প্রশ্ন। এবার আমরা খুবই সংক্ষেপে দেখে নিব তাদের সম্ভাবনা কি। এই যে তারা এত লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তারা কতটুকু কি আছে তাদের। প্রথমেই আমরা ভূমির কথা বলবো। দেখেন, ব্রিক্সের সদস্য যে 11টি দেশ, এই 11টি দেশ পৃথিবীর মোট ভূমির আমরা বলি পৃথিবীর মোট ভূমির 26.7% অফ পৃথিবীর মোট ভূমি, এইটার মানে দখল করে আছে ব্রিক্সের সদস্য। মানে ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলোর মোট আয়তন পৃথিবীর মোট আয়তনের 26.7%। তার মানে ভূমি কিন্তু উৎপাদনের বড় একটা ক্ষেত্র। তার মানে এই দেশগুলোর হাতে বিশাল একটা ভূখণ্ড বা ভূমি আছে, যেটা তারা কাজে লাগিয়ে তাদের উদ্দেশ্যের দিকে ধাবিত হতে পারে। আরেকটা হচ্ছে জনসংখ্যা। পৃথিবীর মোট জনসংখ্যার নিয়ার অ্যাবাউট 41%, প্রায় 41% মানুষ, পৃথিবীর যত মানুষ আছে তার 41%-এর মতো মানুষ এই ব্রিক্সের সদস্য দেশগুলোতে বসবাস করে। মানুষ কিন্তু শক্তি, মানে জনশক্তি আমরা বলি, এই বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে, প্রোডাক্টিভ কাজে লাগিয়ে ব্রিক্স কিন্তু তাদের গোলের দিকে অবশ্যই দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। যেমন ইন্ডিয়া, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এখন ইন্ডিয়া কিন্তু ব্রিক্সের সদস্য। তারপরেই হচ্ছে চায়না ব্রিক্সের সদস্য। রাশিয়াতেও মানুষ আছে, ব্রাজিল, আর্জেন্টিনা, এই দেশগুলোতেও অনেক মানুষ। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই যে 41%-এর মতো পৃথিবীর মানুষের প্রায় অর্ধেক মানুষই ব্রিক্সের সদস্য। তার মানে এই জনশক্তিকে কাজে লাগিয়ে ব্রিক্স সামনে এগোতেই পারে। জিডিপি, পৃথিবীর মোট জিডিপির 1/4 মালিক হচ্ছে পৃথিবীর যে জিডিপি আছে, যে জিডিপি প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশগুলো অর্জন করে, তার 1/4 জিডিপি অর্জন করে ব্রিক্সের সদস্য দেশগুলো। তার মানে এই জায়গাতেও তারা বিশাল একটা অংশ দখল করে আছে। সামরিক শক্তি, পৃথিবীতে মোট 9টি পারমাণবিক শক্তিধর দেশ আছে। মোট 9টি পারমাণবিক শক্তিধর দেশের 3টি এর সদস্য। কোন 3টি? রাশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া। এই 3টি, পৃথিবীতে যে 9টি পারমাণবিক শক্তিধর দেশ আছে তার মধ্যে 3টি দেশই কিন্তু ব্রিক্সের সদস্য। তার মানে এই সামরিক দিক দিয়েও ব্রিক্স কিন্তু অনেক এগিয়ে। এইবার যদি ধরেন যে প্রাকৃতিক সম্পদ, আরেকটা আমরা অপশনস যদি যুক্ত করি যে প্রাকৃতিক সম্পদ কেমন আছে, দেখেন ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল, চায়না সহ আরও যে দেশগুলো এর সদস্য, পৃথিবীর প্রাকৃতিক সম্পদেরও বিশাল একটা অংশ কিন্তু এই দেশগুলো মানে ওন করে, এই দেশগুলোর অধীনে আছে। সুতরাং প্রাকৃতিক এই বিশাল সম্পদকে কাজে লাগিয়েও কিন্তু ব্রিক্স সামনে এগিয়ে যেতে পারে। এই তো গেল তার সম্ভাবনা। এবার ব্রিক্সের পথ চলা কি খুবই স্মুথ, নাকি তাদের সামনে কোনো চ্যালেঞ্জ আছে? এতটুকু বলেই আজকের ক্লাস শেষ করব। তাহলে এবার আমরা দেখব ব্রিক্সের চ্যালেঞ্জগুলো, কোন চ্যালেঞ্জগুলো মোকাবেলা বা ওভারকাম করতে পারলে তারা আসলেই সাফল্যের মুখ দেখবে। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈপরীত্য। দেখেন, ব্রিক্সের যে 11টি সদস্য, তাদের মধ্যে প্রত্যেকটা দেশের অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা এবং সংস্কৃতি কিন্তু আলাদা। এই বৈচিত্র্যময় অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতিকে একত্রিত করে সামনে এগিয়ে যাওয়া ব্রিক্সের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ তাকে অবশ্যই
মোকাবিলা করতে হবে। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। দেখেন চীন এবং ইন্ডিয়া দুজনই কিন্তু ব্রিক্সের সদস্য, দুজনই চায় ডলারের বিপরীতে নতুন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করতে, অর্থ ব্যবস্থা তৈরি করতে। কিন্তু চীন আর হচ্ছে যে ভারত, এরা দুজনে কিন্তু সীমানা বা বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে একে অপরের সতীনের মতো আচরণ করে, পারস্পরিক এরা শত্রু, তাই না? তো যখন দুই শত্রু মিলে এক জায়গায় একটা মানে উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে, তখন সেখানে কিছু মানে সমস্যা তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো এই যে পারস্পরিক দ্বন্দ্ব, শুধু ইন্ডিয়া আর চায়নার মধ্যেই যে দ্বন্দ্ব আছে এমন না, আরও সদস্য দেশগুলোর মধ্যে একে অপরের সঙ্গে আরও বিভিন্ন অন্তর্নিহিত বা প্রকাশ্য দ্বন্দ্ব আছে, যেগুলো মিটিয়ে ফেললে এই ব্রিক্স অনেক স্মুথলি সামনে এগোতে পারবে। অ্যান্ড থার্ডলি, যে চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে হবে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক অসামঞ্জস্য। তার মানে এইটা কি, ব্রিক্সের যে সদস্য তারা সবাই কিন্তু আসলে মানে সমান ধরনের অর্থনৈতিক সক্ষমতা হোল্ড করে না। ইন্ডিয়ায় প্রচুর জনশক্তি আছে, বাট ইন্ডিয়ার অর্থনীতি কিন্তু এতটা মজবুত না যতটা মজবুত চায়নার অর্থনীতি। আবার রাশিয়া শক্তিশালী একটা দেশ হলেও রাশিয়ার অর্থনীতি কিন্তু চায়নার মতো এত গতিশীল না। বেশ কয়েক দশক ধরে রাশিয়ার অর্থনীতি কিন্তু একটা স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়ার নানা ধরনের আমেরিকার বিধিনিষেধের মধ্যে বা বাধা বা কি বলে যে এই যে ইয়ের মধ্যে আছে, কি বলে এটাকে, নিষেধ বা নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া ব্রাজিল, এই সদস্য দেশগুলোর মধ্যে ব্রাজিল কিন্তু আবার এই সদস্য দেশগুলো থেকে অনেক দূর, আটলান্টিক মহাসাগর পার হয়ে আমেরিকার নাকের ডগায় ব্রাজিল অবস্থিত। সো ব্রিক্স চাচ্ছে যে তাদের সদস্য দেশগুলোর মধ্যে আলাদা একটা এই যে ইন্টারনেটের যে মানে কানেকশন, যেটা কি বলে সাবমেরিন কেবল, এইটা তৈরি করতে। কেননা কোনো না কোনোভাবে বিশ্বের প্রত্যেকটা সাবমেরিন কেবল যেগুলো দিয়ে আমরা ইন্টারনেট ইউজ করি, এটা আমেরিকার সঙ্গে কানেক্টেড। তাই আমেরিকা এই হচ্ছে যে ব্যবস্থাগুলোর উপরে, এই দেশগুলোর গতিবিধির উপরে খুব প্রখরভাবে নজর রাখে। তো ব্রিক্স চাচ্ছে বা চায় যে তারা আমেরিকার নজর এড়িয়ে নতুন ধরনের একটা কানেক্টিভিটি নিজেদের মধ্যে তৈরি করতে। সেক্ষেত্রে ব্রাজিল যেহেতু অনেক দূর, তাই এটাও একটা সমস্যা। তো এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, ব্রিক্সের এখন এই মুহূর্তে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, এই যে শুল্ক বাড়াচ্ছে না আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ব্রিক্স যদি সত্যি সত্যি ডলারের বিপরীতে কোনো মুদ্রা আবিষ্কার করে, মুদ্রা ব্যবস্থা চালু করে, তাহলে এই যারা ব্রিক্সের সদস্য থাকবে, এনডিবি সদস্য থাকবে অথবা ব্রিক্সের সঙ্গে সম্পর্ক রাখবে, এই সবার শুল্ক 100 গুণ বাড়িয়ে দিব। বুঝতে পারছেন? ধরেন যে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হলো, এবার বাংলাদেশ আমেরিকায় যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে, তার দাম যদি 100 টাকা হয়, তার সাথে আরও 100 টাকা ট্যাক্স দিতে হবে। আবার কেনার ক্ষেত্রে মানে একই বিষয়। তার মানে এই যে আমেরিকার বড় একটা চ্যালেঞ্জ, ব্যাপার হচ্ছে যে ব্রিক্স এতক্ষণ বলছি যে ডলারের বিপরীতে একটা প্রতিষ্ঠান, আমেরিকার আধিপত্য কমানোর জন্য একটা প্রতিষ্ঠান। তো আমেরিকা কি বসে থাকবে ব্রিক্সের উন্নয়নের জন্য? না, আমেরিকাও এর পাল্টা ব্যবস্থা নিচ্ছে এবং আমেরিকার এই পাল্টা ব্যবস্থাকে পাশ কাটিয়ে ব্রিক্স কত দূরে সামনে এগোতে পারে সেটাই দেখার বিষয়। আজকে তাহলে এ পর্যন্তই। আমি শাহিন স্যার বিদায় চাইছি। পরবর্তীতে আবারও নতুন কোনো টপিকে নতুন একটা ক্লাসে দেখা হবে সবার সঙ্গে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।